অনেকেই মনে করেন স্পেনের সবচেয়ে বড় শক্তি পজিশন ধরে রেখে ফুটবল খেলা আর সাথে পাস বন্যায় অপোনেন্টকে ভাসিয়ে দেওয়া, কিন্তু ব্যাপারটা এই বিশ্বকাপের জন্য পুরোপুরি ঠিক না। স্পেন মূলত স্পেস ম্যানিপুলেশনের এক চমৎকার ডোমিনেশন দেখিয়ে চলেছে, যেখানে সেন্টার ব্যাক দুজন কিছুটা দূরে ছড়িয়ে যায় আর রুদ্রি মাঝখানে নেমে ব্যাক থ্রি তৈরি করেন, সাথে দুই ফুল ব্যাক একসাথে উপরে ওঠেন না, একজন ভেতরে ইনভার্টেড অবস্থায় থাকেন এবং অন্যজন বাইরে প্রস্থ বাড়িয়ে দেন। ফলে এই ম্যাচে ফ্রান্সের প্রথম প্রেসিং লাইন ঠিকঠাক ট্রিগার করতেই পারেনি। এদিকে স্পেনের থার্ড ম্যান কম্বিনেশনের কোনো তুলনা নাই। ব্যাপারটা বুঝিয়ে বলা যাক। ধরুন দানি অলমোকে টার্গেট করেছে রুদ্রি, তাকে বলটা পাস করবে, কিন্তু এক্ষেত্রে স্পেন সরাসরি দানি অলমোকে পাস করতে চায় না, বরং রুদ্রি প্রথমে পেদ্রি বা অন্য কাউকে খুঁজে নেবে এবং তারপর পেদ্রি থেকে পাসটা অলমোর কাছে পৌঁছাবে। এতে অপোনেন্টের প্রেস পুরোপুরি ভেঙে যায়, কারণ অপোনেন্ট ততক্ষণে পুরো ফোকাস পেদ্রিকে দিয়ে দেওয়ায় অলমো প্রায় ফ্রি স্পেস পেয়ে যান। এটাই স্পেনের অসাধারণ থার্ড ম্যান কম্বিনেশন, যা তাদের খুব দ্রুতই আক্রমণে তুলে আনে। এবং সেমিফাইনালের এই ম্যাচেও রুদ্রি ছিলেন আরও একবার স্পেনের পুরো খেলার ব্রেইন। ফ্রান্স ভেবেছিল রুদ্রিকে মার্ক করলে বিল্ড আপ থেমে যাবে, কিন্তু রুদ্রি কখনো একই জায়গায় দাঁড়াননি, কখনো সেন্টার ব্যাকের পাশে, কখনো দুই মিডফিল্ডারের মাঝখানে, কখনো লেফট হাফ স্পেস। ফলে ফ্রান্সের মিডফিল্ড সবসময় দ্বিধায় ছিল রুদ্রিকে অনুসরণ করবে নাকি নিজের শেপ ধরে রাখবে। এই হেজিটেশন থেকেই স্পেন বারবার প্রোগ্রেশন করেছে। তবে পুরো ম্যাচের টার্নিং পয়েন্টে আসলে ম্যাচে এসে 22 থেকে 30 মিনিট ফ্রান্স একটু উপরে উঠে প্রেস শুরু করে, কিন্তু সমস্যা হলো তাদের ফ্রন্ট 4 প্রেস করেছে, কিন্তু মিডফিল্ড নিচেই থেকে যায়। তার ফলে দুই লাইনের মাঝে 20-25 মিটারের বিশাল একটা গ্যাপ। স্পেন ঠিক ওই গ্যাপেই বল খেলতে শুরু করেছে। এরপর থেকে পুরো ম্যাচ স্পেনের নিয়ন্ত্রণে চলে যায়। সবশেষে স্পেন স্লোড দ্য গেম। এটাই স্পেনের নিউ সিস্টেম। আগের স্পেন গোলের পরও বল রাখতো, পজিশন লস করতে চাইতো না, কিন্তু এখন স্পেন গোলের পর কখনো স্লো করেছে, কখনো টেম্পো বাড়িয়েছে, কখনো ইচ্ছে করে ফ্রান্সকে বল দিয়েছে। মানে তারা শুধু পজিশন টিম না, বরং গেম ম্যানেজমেন্ট টিমে পরিণত হয়েছে স্পেন। এদিকে ফ্রান্স এত দাপটের সাথে সেমিতে এসেও কেন ম্যাচটা এত দৃষ্টিকটুভাবে হারলো? দেমবেলে, এমবাপে, বারকোলা সবাই ইন্ডিভিজুয়ালি বিপজ্জনক, কিন্তু তিনজনের মধ্যে অটোমেটেড কম্বিনেশন ছিল না। কে ভেতরে যাবে, কে আন্ডারল্যাপ করবে, এই প্যাটার্ন পুরো ম্যাচে দেখা যায়নি। ফলে প্রতিটা আক্রমণ দেখতে আসলে আলাদা আলাদা লাগছিল। সাথে স্পেনের মিডফিল্ডের সেই ট্রায়াঙ্গেল শেপ, যেখানে রুদ্রি, পেদ্রি, ফাবিয়ান পুরো ম্যাচে পজিশন বদলেছে, কিন্তু বিপরীতে ফ্রান্সের মিডফিল্ড বেশিরভাগ সময় ফ্ল্যাট লাইনেই ছিল। ফলে পাসিং লেন পুরোপুরি বন্ধ করতেই পারেনি। শেষ মুহূর্তে দিদিয়ার দেশাম কয়েকটা পরিবর্তন করেন, আরও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন, কিন্তু যত বেশি খেলোয়াড় সামনে গেছে তত বেশি মাঝমাঠ ফাঁকা হয়েছে। স্পেন তখন কাউন্টার নয়, কন্ট্রোলড কাউন্টার খেলেছে। এটাই ম্যাচটা শেষ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা স্পেনকে দুর্বল দল হিসেবে দেখার কথা ভাবছিলেন, তাদের জন্য কি এটিকে একটা দারুণ শিক্ষা হিসেবেই ধরে নেওয়া যায় না? ফ্রান্সকে দর্শকের আসনে বসিয়ে স্পেন কি দৃষ্টিনন্দন ফুটবলে সবাইকে দারুণ উত্তর দিয়েছে। এই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন মডেলে থাকা কিলিয়ান এমবাপ্পেকে তাই অপেক্ষা করতে হবে আরও 4টা বছর। মুনিম শাহরিয়ার, 71।